গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস। ব্যোমকেশকে একরকম জোর করিয়াই বাড়ি হইতে বাহির করিয়াছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করিয়াছিল। একগাদা দলিলপত্র লইয়া রাত দিন তাহার ভেতর হইতে অপরাধের অনুসন্ধানে ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হইতেছিল ততই তাহার কথাবার্তা কমিয়া আসিতেছে। লাইব্রেরি ঘরে বসিয়া নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘাটিয়া ঘাটিয়া তাহার শরীর খারাপ হইয়া পড়িতেছে দেখিতেছিলাম। কিন্তু সে কথা আর উল্লেখ করিলে সে বলিত, না, বেশ তো আছি। সেদিন বৈকালে বলিলাম, আর তোমার কোনো কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক, দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে, 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না, চলো। কাগজপত্র সরাইয়া রাখিয়া সে বাহির হইল বটে, কিন্তু তাহার মন সে অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়ে নাই, বুঝিতে কষ্ট হইল না। লেকের ধারে বেড়াইতে বেড়াইতে হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হইয়া গেল। অনেকদিন তাহাকে দেখি নাই। আয়ে ক্লাসের 2 জন একসঙ্গে পড়িয়াছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে। সে অবধি ছাড়াছাড়ি। আমি তাহাকে দেখিয়া বলিলাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখিয়া সহস্যে বলিল, অজিত, তাই তো হে, কতদিন পর দেখা, তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সহিত পরিচয় করিয়া দিলাম। মোহন বলিল, আপনি? বড় খুশি হলাম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করিলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াইতে বেড়াইতে নানান কথায় ঘণ্টাখানেক কাটিয়া গেল। লক্ষ্য করিলাম, সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি যেন বলিবার জন্য মুখ খুলিয়া আবার থামিয়া গেল। ব্যোমকেশও তাহা লক্ষ্য করিয়াছিল, তাই একসময় অল্প হাসিয়া বলিল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জিত হইয়া বলিল, একটা কথা বলি বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়। অথচ আমি বলিলাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতির হাত থেকে নিষ্কৃতি তো দেওয়া হবে। জালিয়াত? আমি বুঝাইয়া দিলাম। তখন মোহন বলিল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশ হাসিবে। ব্যোমকেশ বলিল, হাসির কথা নিশ্চয়ই হলে হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ধাবিত করে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে কহিল, আপনি ঠিক ধরেছে। জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পুঙ্গচলৎ শক্তিরহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য পেয়ে যাবে। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা কহিতে কহিতে আমরা একটা ব্রিজে আসিয়া বসিয়াছিলাম। মোহন বলিল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শোনো। কোন এক মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক 15,000 টাকা আয়।
সুতরাং আর্থিক অবস্থা কিরকম বুঝতেই পারছে। এইবারের কর্তা এবারের যিনি কর্তা তার নাম নন্দলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু আরো কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যাবে না। তাছাড়া পক্ষঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাঙ্গে মনে পড়ে যায়। এই নন্দলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সদিগ্ন, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে তার সদ্ভাব নেই। তার ইচ্ছা, যৌবনে যে উচ্ছৃঙ্খলতা পরে বেরিয়েছেন এখনো তাই করে বেড়ান, কিন্তু প্রকৃতি বাদ সেরেছেন, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের উপর দারুণ রাগ আর ঈর্ষা যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্বব্রহ্মাণ্ডের উপর কদর্য গালাগালি বর্ষণ করেন, আর দিস্তে দিস্তে কাগজ অনবরত লিখে চলেছে। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে তার লিখে যাচ্ছে। সম্পাদকের উপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিতও হতে পারে। একবার মাত্র সে লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কবাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হাসিয়া বলিল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়া একটি নিজে ধরাইয়া বলিল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়, এর আর একটা মস্ত গুণ আছে। এই শরীরের ওপর ইনি এক অদ্ভুত নেশা করে। সিগারেটের গোটা দুই টান দিয়া বলিল, ব্যোমকেশ বাবু, আপনি তো এই কাজের কাজই, সমাজের নিকৃষ্ট লোক নিয়ে আপনার কারবার করতে হয়। মদ, গাঁজা, চন্ডু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেননি, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আটকে উঠে বলিলাম, মাকড়সার রস সে আবার কি? মোহন বলিল, এক জাতীয় মাকড়সা আছে যে শরীর থেকে এ বিভৎস বিষাক্ত রস বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলিল, টারান্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার তামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বই পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখি। মোহন বলিল, ঠিক বলেছেন টারান্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব বেশি চলন আছে। এই টারান্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করিলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে মাকড়সার রস কি লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সারা সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য।
আমাদের নন্দলাল বাবু বোধহয় যৌবনকালে চমৎকার নেশাটি ধরেছিলেন, তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম তখন উনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছে। সে আজ বছর খানেকের কথা। আমি প্রথমে ওটা বন্ধ করে দিলুম, বললাম যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এটা নিয়েও খুব ধস্তাধস্তি হলো, তিনি খাবেনি, আমিও খেতে দিব না। শেষে আমি বললুম আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দিব না, দেখে আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির ভিতর চারদিক কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছাতে না পারে। তিনি নিজে এরকম চলত শক্তিহীন, বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা নেই। আমি এভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুধু লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারলুম না। প্রথমটা আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইল। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার সেই বিষ খেলেন। তা নারী দেখে বুঝলুম, অথচ কখন খেলেন ধরতে পারলুম না। তারপর তার ঘর আতিপাতি করেছি, তার বাইরের লোকের সঙ্গে দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাত বন্ধ করতে পারি। এখনো সমভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খাই কি করে। মোহন চুপ করিল। বমকে শুনতে শুনিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, কিনা বলতে পারে না। মোহন শেষ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, অজিত, বাড়ি চলো, একটা কথা হঠাৎ মাথায় এসেছে। যদি যা ঠিক হয় তাহলে। বুঝিলাম সে পুরনো জালিয়াত আবার তাহাকে চাপিয়া ধরিয়াছে। মোহন এতক্ষণ যে বকিয়া গেল তাহার শেষের দিকের কথাগুলো হয়তো তাহার কানেও যায় না। আমি একটু অপ্রতিভভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বই কি, সমস্যাটা খুবই মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিল, তবে কাজ নেই, থাক, আপনাকে এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত। কিন্তু জানেন কি, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচানো পারা যেত। একটা লোক যত বড়ই পাপিষ্ট হোক না, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হইয়া বলি, আমি করব না বলিনি তো। এ দাদার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধ হয় তা পেরে উঠব না। নন্দলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না, আপনি নিশ্চিত থাকবেন। কিন্তু এখনই আমার বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটিকে ধরে ফেলেছে, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দিতাম। মোহন হাসিয়া বলিল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দিব।
ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা, এক কাজ করা যায়, তাতে আপনার উৎকণ্ঠা অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখের কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিব। ব্যোমকেশের বদলে আমি যাইব, ইহাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটিয়া উঠিল তাহা কাহারও চক্ষু এড়াইবার না। ব্যোমকেশ তাহা দেখিয়া হাসিয়া বলিল, আপনার বাল্যবন্ধু বলেই বোধ হয় অজিতের ওপর আপনার তেমন কিয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনি ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হবেন, হয়তো নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটন করে দিবে, আমাকেও দরকার হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হল না। রুই কাতলা ধরিবার আশায় ছিপ ফেলিয়া যাহারা সন্ধ্যাকালে পুঁটি মাছ ধরিয়া গৃহে প্রত্যাবর্তন করে তাহাদের মতো মুখ ভার করিয়া সে বলিল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আমি তো তখন আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডাকিয়া বলিল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিয়ে। এই বলিয়া সে প্রস্থান করিল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্য মর্মোদ্ঘাটন করিতে দেখিয়াছি ও তাহাতে সাহায্য করিয়াছি। তার অনুসন্ধান পদ্ধতি এতদিন একসঙ্গে থাকিয়া অনেকটা আয়ত্ত হইয়াছে। তাই মনে মনে ভাবিলাম এই সামান্য ব্যাপারে কিনারা করিতে পারিব কিনা। বিশেষ আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখিয়া মেদর ভেতর একটা জিদও চাপিয়াছিল। যেমন করিয়া পারি এ ব্যাপারে নিষ্পত্তি করিব। মনে মনে এরূপ সংকল্প আটিয়া মোহনের সহিত লেখ হইতে বাহির হইলাম। বাস আরোহণে যখন নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হইলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। রাস্তার গ্যাস জ্বলিয়া উঠিতেছে। মোহন পথ দেখাইয়া লইয়া চলিল। সার্কুলার রোড হইতে একটা গলি ধরিয়া কিছু দূর অগ্রসর হইবার পর সম্মুখে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখাইয়া মোহন বলিল, এই বাড়ি। দেখিলাম সেগেলে ধরনের একটা পুরাতন বাড়ি। সম্মুখের লোহার ফটকে টুল পাতিয়া দারোয়ান বসিয়া আছে। মোহনকে দেখিয়া সালাম করিয়া পথ ছাড়িয়া দিল, কিন্তু আমার প্রতি সদিগ্ন দৃষ্টিপাত করিয়া বলিল, বাবুজি, আপকাও ভিতর জানা। মোহন হাসিয়া বলিল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব, বহুত খুব। দারোয়ান সরিয়া দাঁড়াইল। আমরা বাড়ির সম্মুখস্থ অঙ্গনে প্রবেশ করিলাম। অঙ্গন পার হইয়া বারান্দায় উঠিতেই ভিতর হইতে একটি ২০-২২ বছরের যুবক বাহির হইয়া আসিল। কে? ডাক্তারবাবু, আসুক। আমার দিকে সপ্রশ্ন নেত্রে চাহিয়া জিজ্ঞাসা করিল, ইনি? মোহন তাহাকে একটু তফাতে লইয়া গিয়া নিম্নকণ্ঠে কি বলিল। যুবকও উত্তর দিল, বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করাইয়া দিল। গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তাহার অনুবর্তী হইয়া আমরা বাড়ির ভিতর প্রবেশ করিলাম। ২টা ঘর অতিক্রম করিয়া তৃতীয় ঘরের বন্ধ দরজার করাঘাত করিতেই ভিতর হইতে একটা কলহ তীক্ষ্ণ ভাঙ্গা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলিল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দোর খোল। একটা ১৮-১৯ বছরের বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলিয়া দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করিলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করিল, খেয়েছেন? অভয় স্নানভাবে ঘাড় নাড়িল। ঘরে ঢুকে প্রথমে দৃষ্টি পড়িল ঘরের মধ্যস্থলে খাটের উপর বিছানা পাতা রহিয়াছে, এবং সে বিছানায় বালিশে ঠেস দিয়া বসিয়া ডান হাতে উত্থিত কলম ধরিয়া অতি শীর্ণকায় নন্দলালবাবু ক্ষুব্ধ কষায়িত নেত্রে আমাদের দিকে চাহিয়া রইয়াছে।
মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলিতেছিল, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপায়ের উপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখিতে পাইলাম। তাহার বয়স বোধ করি 50-এর নিচে, কিন্তু মাথার সমস্ত চুল পাকিয়া একটা শ্রীহীন পাশুটে বর্ণ ধারণ করিয়াছে। হাড় চাওড়া ধারালো মুখে মাংসের লেশ মাত্র নাই। অনুর হস্তি দুটো যেন চর্ম ভেদ করিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে। পাতলা দ্বিধা ভগ্ন নাকটা মুখের উপর বৃন্ধের মতো ঝুলিয়া পড়িয়াছে। চোখ দুটো কোনা অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তাহারা মৎস্যচক্ষুর মতো ভাবলেশীন হইয়া পড়িবে, তার আভাসও সে চক্ষে লুকায়িত আছে। নিম্নের ঠোঁট শিথিল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। সব মিলিয়া মুখের উপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হইয়া আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতির লোকটার দিকে বিস্মিতভাবে চাহিয়া থাকিয়া দেখিলাম, তাহার বাঁ হাতটা থাকিয়া থাকিয়া অকারণে অনত্রিত হইয়া উঠিয়াছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া নৃত্য শুরু করিয়া দিয়াছে। মৃতব্যঙ্গের দেহ চরিত সংস্পর্শে চমকিয়া উঠিতে যারা দেখিয়াছেন, তাহারা এই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করিতে পারিবেন। নন্দলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকাইয়াছিলেন। সে ভাঙা অথচ তীব্র স্বরে বলিয়া উঠিলে, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছ? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের ইশারায় করিয়া আমাকে জানাইল যে আমি যেন গৃহস্বামীর এরূপ সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার উপর হইতে বিক্ষিপ্ত কাগজগুলো সরাইয়া শয্যাপার্শ্বে রাখিয়া রোগীর নারী হাতে লইয়া স্থির হইয়া দেখিতে লাগিল। নন্দলালবাবু মুখে একটা বিকৃত হাস্য লইয়া একবার আমার পানে একবার ডাক্তারের পানে তাকাইতে লাগিলেন। বাহারটা তেমনি নৃত্য করিতে লাগিল। শেষে হাত ছাড়িয়া দিয়া মোহন বলিল, আবার খেয়েছেন? বেশ করেছে, খেয়েছি। কার বাপের কি? মোহন অদর ধ্বংসন করিল। তারপর বলিল, এতে কেবল নিজেরই ক্ষতি করছেন, আর কারও নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বোঝবার ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের রফা দফা করে ফেলেছে। নন্দদুলাল বাবু মুখের একটা পৈশাচিক বিকৃতি করিয়া বলিলেন, তাই নাকি? ইয়ার মস্তিষ্কের রফা দফা করে ফেলেছি, তোমার ঘরে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছ না কেন? বলি, চারদিকে তো সেবাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না তো? বলিয়া হিহি করিয়া এক অশ্রাব্য হাসি হাসিতে লাগিলেন। মোহন বিরক্তভাবে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার সঙ্গে কথা কয় ঝকমারি, যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু পূর্বহিত হিহি করিয়া হাসিতে হাসিতে বলিলেন, দু ডাক্তার দু, আমায় ধরতে পারলে না, ধিনটা ধিনা পাকানো না। সঙ্গে সঙ্গে দুই হাতের বৃদ্ধাষ্ট তুলিয়া নাড়িতে লাগিলেন। নিজের পুত্রদের সম্মুখে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগিল। মোহনেরও বোধ করি ধৈর্যের বন্ধন ছিঁড়িবার উপক্রম করিতেছিল। সে আমাকে বলিল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বৃদ্ধাসুস্থ আস্ফলন থামাইয়া নন্দদুলাল বাবু দুই সর্পচক্ষু আমার দিকে ফিরাইয়া কটুকণ্ঠে কহিলেন, হে তুমি আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কি কোনো জবাব দিলাম? চালাকি করবার জায়গা পাওনি, ওসব খন্ডি ফিটিয়ে এখানে চলবে না। জাদু বুঝেছ? এবার চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো, যত সব নচ্ছার ছিচকে চোরের দল। বলিয়া মোহনকেও নিজের দৃষ্টির মধ্যে সাপটায় রইল। সে কি আমাকে কি উদ্দেশ্যে আনিয়াছে ঠিক না বুঝিলেও আমার পর তাহার খোঁজ সন্দেহ জন্মিয়াছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলিল, ওর কথায় কান দিবেন না,
ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবিলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উৎকোপ প্রকট করিয়া তোলে। যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইহা খায়, তাহার নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপণ করিবে? ব্যোমকেশ বলিয়াছিল সব দিক ভালো করে লক্ষ্য করিতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিক ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া লইলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্রও অধিক নাই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। এই টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তাহারই পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রহিয়াছে। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্তভাবে চারদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলিয়া লইয়া কয়েক ছত্র পড়িয়াই শিহরিয়া রাখিয়া দিলাম। মোহন যা বলিয়াছিল তাহা সত্য। এলেখা পড়িলে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিন ঘিন করিত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলোতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করিয়া দিয়াছেন। বস্তুত এত নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পাইয়াছি বলিয়া আমার স্মরণ হইল না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম, তিনি আবার লেখায় মন দিয়াছেন। পার্কারের কলম দ্রুতবেগে কাগজের উপর সঞ্চরণ করিয়া চলিয়াছে। পাশে টেবিলের দোয়ারদানিতে আর একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হইলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হইবে। হইলেও তাই। পাতাটা শেষ হইতে নন্দদুলাল বাবু কালো কলম রাখিয়া লাল কলমটা তুলিয়া লইলেন। আঁচড় কাটিয়া দেখিলেন কালি ফুরাইয়া গিয়াছে। তখন টেবিলের উপর হইতে লাল কালির চ্যাপটা শিশি লইয়া তাহাতে কালি ভরিলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তাগুলো চিহ্নিত করিতে লাগিলেন। আমি মুখ ফিরিয়া লইয়া ঘরের অন্যান্য জিনিস দেখিতে লাগিলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতকগুলো অর্ধেক ওষুধের শিশি পড়িয়াছিল। মোহন বলিল, সেগুলো তাহারই প্রদত্ত ওষুধ। ঘরে 2টি জানালা, 2টি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করিয়াছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞেস করিয়া জানিলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখিলাম, বিশেষ কিছু নাই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন রহিয়াছে। জানালা দুটো সম্বন্ধে অনুসন্ধান করিয়া জানা গেল বাহিরের সহিত উহাদের কোনো যোগ নাই। তাহা ছাড়া অধিকাংশ সময়ই বন্ধ থাকে। ব্যোমকেশ থাকিলে কিভাবে অনুসন্ধান করিত তাহা কল্পনা করিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুই ভাবিয়া পাইলাম না। দেয়ালে টোকা মারিয়া দেখিব কিনা ভাবিতেছি, হয়তো কোথাও কোনো গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়িল দেয়ালে একটা তাকের পর একটি চাঁদির আতরদানি রহিয়াছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করিলাম। তাহার মধ্যে তুলা ও খোপে খোপে আতর রহিয়াছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করিলাম উনি আতর মাখেন কিনা। সে অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া বলিল, কি জানি, বোধ হয় মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিনে ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে রেখেছিলেন। ঘর ফিরিয়া দেখিলাম লেখা বন্ধ করিয়া নন্দদুলাল বাবু এইদিকে তাকাইয়া আছেন। মন উত্তেজিত হইয়া উঠিল। খানিকটা তুলা আতরে ভিজাইয়া পকেটে পুরিয়া রহিলাম। তারপর ঘরের চারদিকে একেবার শেষ দৃষ্টিপাত করিয়া বাহির হইয়া আসিলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করিল। দেখিলাম তাহার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লাগিয়া রহিয়াছে। বাইরে আসিয়া আমরা বারান্দায় বসিলাম। আমি বলিলাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করিতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দিবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বলিলাম, আপনার ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন, কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা।
পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর অন্য কাউকে কাছে যেতে দেই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কিরকম কেউ দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিল। জলের মতো একটা জিনিস হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই সেটা কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা তিনজন ছাড়া আরও ঘরে কেউ ঢোকে না। ভালো করে ভেবে দেখুন। না, কেউ নয়, ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরাইয়া গেল, আর কি জিজ্ঞাসা করিব। গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হইল। পুনশ্চ আরম্ভ করিলাম। ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল কি অন্যরকম কিছু? এবার অরুণ বলিল, হ্যাঁ, হপ্তায় একখানা রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফাইয়া উঠিলাম। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করিয়া অরুণ আস্তে আস্তে বলিল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বলিলাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনি দেখেছেন কি? দেখেছি বলে অরুণ মোহনের পানে তাকাইল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, কতকগুলো সাদা কাগজের খামের মধ্যে পোড়া থাকে, আর কিছু না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করিলাম, আর কিছু না? না। নির্বাক কিছুক্ষণ হইয়া তাকাইয়া রহিলাম। শেষে কহিলাম, ঠিক জানেন খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হাসিয়া বলল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি বলি। তাতে সাদা কাগজ ছাড়ার কিছু থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে। সেখানেই পিয়ন চিঠি দিয়ে যায় কিনা। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নাড়িয়া অরুণ বলিল, জানি না। আরো কিছুক্ষণ বোকার মতো বসিয়া থাকিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া পড়িলাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনিয়া মনে আশা জাগিয়াছিল যে ফন্দিটা বুঝি ধরিয়া ফেলিয়াছি, কিন্তু না, ওদিকে দরজায় একেবারে তালা লাগানো। বুঝিলাম আপাত দৃষ্টিতে ব্যাপারটা সামান্য ঠেকিলেও আমার বুদ্ধিতে কুলাইবে না। তুলা শুনিতে নরম, কিন্তু ধুনিতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকাল পঙ্গু বুড়ো লম্পটটাকে আটিয়া ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানাইব বলিয়া বাহির হইতেছি। একটা কথা স্মরণ হল। জিজ্ঞাসা করিলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠি লেখেন? অরুণ বলিল, না, তবে মাসে মাসে মনি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? লজ্জাস্নান মুখে অরুণ বলিল, ওই ইহুদি স্ত্রীলোকটাকে। মোহন ব্যাখ্যা করিয়া বলিল, ওই স্ত্রীলোকটা আগে নন্দদুলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা। কেন? কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবিলাম, পেনশন। কিন্তু মুখে সে কথা বলিয়া একাকী বাহির হইয়া পড়িলাম। না বলিয়া একাকী বাহির হইয়া পড়িলাম। মোহন রহিয়া গেল। বাসায় পৌঁছিতে রাত 8টা বাজিল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দ্বারে ধাক্কা দিতেই কবাট খুলিয়া বলিল, কি খবর? সমস্যা ভঞ্জন হল? না। আমি ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স লইয়া একখণ্ড কাগজ পরীক্ষা করিতেছিল।
এখন আবার যন্ত্রটা তুলিয়া লইল, তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানিয়া বলিল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? তোর মেখেছ যে? মাখিনি নিয়ে এসেছি। তাহাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করিয়া শোনাইলাম। সেও বোধহয় মন দিয়া শুনিল। উপসংহারে আমি বলিলাম, আমার দ্বারা তো হলো না ভাই। এখন দেখো, তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় এ আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস। ব্যোমকেশ আমার হাত থেকে তুলাটা লইয়া তাহার আঘ্রাণ গ্রহণ করিয়া বলিল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি উম্বরি আতর। তুলাটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে বলিল, হ্যাঁ, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করিয়া বলিলাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখবার ছল করে। ব্যোমকেশ হাসিয়া উঠিল, 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করিতে পারে? নন্দদুলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? তা পাইনি বটে, কিন্তু না হে, ওদিকে নয়, অন্যদিকে অনুসন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এইসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোককে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছ? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরও ভাবো, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্রে, নাছরবান্দা হয়ে ভাবো। বলিয়া সে আবার লেন্সটা তুলিয়া লইল। আমি জিজ্ঞাসা করিলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্রে ভাবা বোধহয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। বলিয়া সে টেবিলের পর ঝুঁকিয়া পড়িল। আমি ঘর হইতে উঠে আসিয়া আমাদের বসিবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হইয়া শুইয়া আবার ভাবিতে আরম্ভ করিলাম। সত্যই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারিব না? নিশ্চয়ই পারিব। প্রথমত, রেজিস্ট্রি করিয়া সাদা কাগজ আসিবার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়া তাহাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, তাহলে নন্দদুলাল বাবুর কি সুবিধা হয়? জিনিসটা তো তাহার কাছে পৌঁছিতে পারে না। আচ্ছা, ধরিয়া লওয়া যাক, জিনিসটা কোনো ক্রমে বাহির হইতে ঘরের ভিতরে আসিয়া পৌঁছিল, কিন্তু সেটা নন্দদুলাল বাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লুকায় রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাহাকে ঘিরে আছে, তাহার উপর প্রত্যহ খানা তল্লাশি চলিতেছে। তবে ভাবিতে ভাবিতে মাথা গরম হইয়া উঠিল। 5টা চুরুট পুড়িয়া ভস্মীভূত হইয়া গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পাইলাম না। নিরাশ হইয়া প্রায় হাল ছাড়িয়া দিতেছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরিয়া গেল। ধর্মর করিয়া আরাম কেদারায় উঠিয়া বসিলাম। এও কি সম্ভব? কিংবা সম্ভব নয় কেন? শুনিতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলিয়াছে, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তাহা আপদ দৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হয়, তবু তাহা সত্য বলিয়া ধরিতে হইবে। এক্ষেত্রেও ইহাও তো সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলিব মনে করিয়া উঠিয়া যাইতেছি, ব্যোমকেশ নিজেই আসিয়া প্রবেশ করিল। আমার মুখের দিকে চাহিয়া বলিল, কি ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ বেশ, কি বার করলে শুনি? বলিতে গিয়া একটু বাদ ঠেকিতে লাগিল, তবু জোর করিয়া সংকোচ সরেয়া বলিলাম, দেখো, নন্দদুলাল বাবুর ঘরের দেওয়ালে কতকগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়িল, আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান। ব্যোমকেশ সহ করিয়া উচ্চরবে হাসিয়া উঠিল। অজিত, তুমি একেবারে একটি জিনিয়াস, তোমার জোড়া নেই। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গরলের গা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হইয়া বলিলাম, বেশ, তবে তুমি বলো।
ব্যোমকেশ চেয়ারে বসিয়া টেবিলের উপর পা তুলিয়া দিল। অলসভাবে একটা চুরুট ধরাইতে ধরাইতে বলিল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ? না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকাটা পাঠাতে হয় বুঝতে পেরেছ? না। নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প কেন লেখে তাও বুঝতে পারিনি। পারোনি? না। তুমি বুঝেছ? বোধহয় বুঝেছি। ব্যোমকেশ চুরুটের দীর্ঘ টান দিয়া নিমিলিত নেত্রে কহিল, কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য করা সমীচীন হবে না। কি বিষয়? ব্যোমকেশ মুদিত চক্ষে বলিল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জীব কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করিতেছে। রুষ্ট মুখে বলিলাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলিয়া আমার মুখের ভাব দেখিয়া বলিল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের উপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝব আমার অনুমান ঠিক, আর যদি না হয়। তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করিয়া বলিলাম, না, জিভ লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলিল, অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নাড়িয়া কাব্যের ভাষায় বলিল, ভয় নাই তোর, ভয় নাই ওরে, তোর ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়া নম্বর খুঁজিয়া ফোন করিলাম। মোহন তখনও সেখানে ছিল। সে উত্তর দিল, ও কথা দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল। একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকিলাম। ব্যোমকেশ আসিয়া বলিল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে। দেখি। আমার হাত হইতে ফোন লইয়া বলিল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিটি ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়েছিলুম তো, তাই। হ্যাঁ হ্যাঁ, জালিয়াতকে ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে নিবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা হবে। আচ্ছা, ঠিক আছে। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম কিনা যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। হাসিতে হাসিতে ব্যোমকেশ ফোন রাখিয়া দিল। বসিবার ঘরে ফিরিয়া আসিয়া লজ্জিত মুখে বলিলাম, কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘরের দিকে একবার দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ নিশ্চয়ই তাকে নিয়ে আসে। কে সে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 স্ত্রী, ছেলে, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী আর একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তিকে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে সপ্তাহে একবার সই করবার জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে ঢোকে। কিন্তু ওই খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না, ওখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া।
তারপর তুমি আরেকটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়। ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম। ওই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতে এসে পৌঁছালো, কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই। খাটের উপর বসেই সে কার্য সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাদের দাগ দিচ্ছেন, এবং ফাঁক পেলেই কলমের নিপটি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালো তো হতে পারত। হায় হায়, এটা বুঝলে না, কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন, তাই লাল কালির ব্যবস্থা। বুঝছি, এত সহজ। সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটাও ভালার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হলো। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। দুই, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করিয়া টেলিফোনের ঘণ্টি বাজিয়া উঠিল। আমরা দুজনই তাড়াতাড়ি উঠিয়া গেলাম। ব্যোমকেশ ফোন ধরিয়া জিজ্ঞাসা করিল, কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলাল বাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুড়ছেন? তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগালি দিচ্ছেন? সকার বকার তুলে ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিস্তৃত প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল কমলে কণ্ঠ, এই জগতের নিয়ম। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস। গল্প পঠনটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।